কাজকর্মে কোমরে ব্যথা হয়েছে। ছেলে বলল, মা আমি মালিশ করে দিই। আমি শুয়ে পড়লাম। সে আমার কোমরে তেল লাগিয়ে আস্তে আস্তে মালিশ করতে লাগল। তার হাতের স্পর্শে ব্যথা কমতে লাগল। হঠাৎ সে বলল, মা তোমার ত্বক এত মসৃণ। আমি অস্বস্তি বোধ করলাম। সে আমার পিঠে মালিশ করতে করতে বলল, এই শরীর, এই ত্বক, এই সৌন্দর্য শুধু আমারই হওয়া উচিত। আমি উঠে বসতে গেলাম। সে আমাকে থামিয়ে বলল, মা আমি তোমাকে এভাবে স্পর্শ করতে চাই সারা জীবন। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে আমার কাঁধে হাত রেখে বলল, আমি তোমাকে ভালোবাসি, শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। তুমি আমার স্ত্রী হও। মালিশের তেলের গন্ধ ঘরে ছড়িয়ে আছে, কিন্তু আমার মন আরও উত্তেজিত হয়ে উঠেছে। সে আমার হাত ধরে বলল, মা বিয়ে করো আমাকে। আমি তোমার শরীর ও মনের সব যত্ন নেব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়া সেন। আমার বয়স 29 বছর। আমার স্বামীর নাম রাহুল সেন, বয়স 32 বছর। আমাদের 2 সন্তান, রিয়ান আর তিয়া। রিয়ান 17 বছর বয়সী, কলেজে পড়ে। তিয়া 9 বছর বয়সী, স্কুলে যায়। আমি বললাম, রিয়ান তুই কি সত্যিই আমাকে এভাবে দেখিস? সে তার মুখ আমার কানের কাছে এনে ফিসফিস করে বলল, মা আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমার রূপে মুগ্ধ। তোমাকে পেতে চাই। আমি কাঁপতে লাগলাম। তার স্পর্শে আমার শরীর গরম হতে লাগল। সে আমার কোমরের কাছে হাত রাখল। আমি বললাম, রিয়ান এটা ঠিক না। কিন্তু সে আরও কাছে এলো। আমার শ্বাস ভারী হতে লাগল। সে বলল, মা আমার মনে শুধু তুমি। রাতে ঘুমাতে পারি না। তার কথা শুনে আমার মনে অদ্ভুত একটা অনুভূতি হল। সে আমার গলায় নিঃশ্বাস ফেলতে লাগল। আমি বললাম, তুই যা করছিস তা ভুল। কিন্তু আমার গলা কাঁপছিল। হঠাৎ ঘরের দরজা খুলে গেল। আমার স্বামী রাহুল দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করল, কি হচ্ছে এখানে? আমি তাড়াতাড়ি উঠে বসলাম। রিয়ান স্বাভাবিক গলায় বলল, বাবা মার কোমরে ব্যথা। আমি মালিশ করছিলাম। রাহুল বলল, আচ্ছা ভালো কাজ করেছিস। কিন্তু আমি লক্ষ্য করলাম রাহুলের চোখে একটা সন্দেহের ভাব। সে বলল, প্রিয়া তুমি কেমন আছো? আমি বললাম, হ্যাঁ ভালো, কিন্তু আমার গলা শুকিয়ে গিয়েছিল। রাত্রিতে খাবার টেবিলে বসে আমি দেখলাম রিয়ান বারবার আমার দিকে তাকাচ্ছে। তার চোখে একটা অন্যরকম চাহনি। তিয়া বলল, মা তুমি আজ অন্যরকম লাগছো। আমি বললাম, না তো, সব ঠিক আছে, কিন্তু আমার মন অশান্ত। রিয়ান হঠাৎ বলল, মা তুমি খুব সুন্দর লাগছো আজ। রাহুল বলল, হ্যাঁ মা তো সবসময় সুন্দর। কিন্তু রিয়ানের কথায় একটা ভিন্ন ভাব ছিল। রাতে শুতে যাওয়ার সময় রাহুল আমাকে জিজ্ঞেস করল, প্রিয়া তুমি আজ কি একটু অন্যরকম লাগছো? আমি বললাম, না। কেন? সে বলল, আজ দুপুরে রিয়ানের সাথে তোমার যে অবস্থা দেখলাম সেটা কি স্বাভাবিক ছিল? আমার বুক ধক করে উঠল। আমি বললাম, কিছুই তো হয়নি। ও শুধু মালিশ করছিল। রাহুল বলল, তাই নাকি? কিন্তু তার গলা সন্দেহ ছিল। পরের দিন সকালে রিয়ান স্কুলে যাওয়ার আগে আমার কাছে এলো। সে বলল, মা কাল রাতে বাবা কি কিছু বলেছে? আমি বললাম, না। কেন? সে বলল, কাল যা হয়েছে সেটা নিয়ে। আমি বললাম, রিয়ান আমাদের মধ্যে যা হয়েছে সেটা ভুল। এমন আর হওয়া উচিত না। সে কাছে এসে বলল, কিন্তু মা আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তার কথায় আমার বুকটা কেঁপে উঠল। সেদিন দুপুরে আমি বাসায় একা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। খুলে দেখি আমাদের প্রতিবেশী মিসেস খান দাঁড়িয়ে। তিনি বললেন, প্রিয়া তুমি কেমন আছো? আমি বললাম, ভালো আছি। তিনি ভিতরে এসে বললেন, আসলে আমি তোমার সাথে একটা কথা বলতে এসেছি। আমি বললাম, বলুন। তিনি বললেন, গতকাল আমি তোমাদের বাসার দিকে তাকিয়ে দেখলাম রিয়ান তোমার সাথে একটু অস্বাভাবিক আচরণ করছে। আমার মুখ শুকিয়ে গেল। মিসেস খান বললেন, আমি দেখলাম সে তোমাকে খুব কাছ থেকে স্পর্শ করছে। এটা কি ঠিক? আমি বললাম, আপনি কি বলছেন? ও তো শুধু আমার কোমরে মালিশ করছিল। তিনি বললেন, কিন্তু তার ভঙ্গি দেখে মনে হচ্ছিল না যে ও শুধু মালিশ করছে। আমি রাগ করে বললাম, আপনি কি বুঝাতে চাইছেন? তিনি বললেন, আমি শুধু সতর্ক করে দিচ্ছি। ছেলেরা বড় হলে কখনো কখনো মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ বোধ করে। তিনি চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম, সত্যিই কি রিয়ানের আচরণ অস্বাভাবিক? আমি কি ভুল বুঝছি? নাকি সত্যিই কিছু ঘটছে? সন্ধ্যায় রিয়ান ফিরল। সে আমার কাছে এসে বলল, মা আজ আমার খুব মন খারাপ। আমি বললাম, কেন? সে বলল, আমি জানি আমি তোমার কাছে ভুল কাজ করেছি।
কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না, তার কথায় আমার মন নরম হয়ে গেল। রাতে রাহুল অফিস থেকে ফিরে বলল, প্রিয়া, আমি আজ মিসেস খানের সাথে দেখা করেছি। তিনি আমাকে কিছু কথা বলেছেন, আমার হার্টবিট বেড়ে গেল। রাহুল বলল, তিনি বলেছেন রিয়ান তোমার সাথে একটু অদ্ভুত আচরণ করছে। আমি বললাম, সে কি বলেছে? রাহুল বলল, তিনি বলেছেন রিয়ান তোমাকে অস্বাভাবিকভাবে স্পর্শ করছে। আমি বললাম, এটা কি সত্যি? রাহুল বলল, আমি জানি না, কিন্তু আমি খেয়াল রাখব। পরের দিন সকালে রিয়ান আমার রুমে ঢুকল। সে বলল, মা, বাবা কি আমার ব্যাপারে সন্দেহ করছে? আমি বললাম, কেন, তুই কি মনে করিস? সে বলল, গতরাতে সে আমার দিকে অন্যভাবে তাকাচ্ছিল। আমি বললাম, রিয়ান, আমাদের এই কথাবার্তা বন্ধ করতে হবে। কিন্তু সে আমার হাত ধরল। তার স্পর্শে আবার সেই অনুভূতি হল। সে বলল, মা, আমি তোমাকে ছেড়ে দিতে পারব না। হঠাৎ তিয়া ঘরে ঢুকে পড়ল। সে বলল, মা, ভাইয়া কি করছে? রিয়ান তাড়াতাড়ি হাত ছেড়ে দিল। আমি বললাম, কিছুই না, ও শুধু আমার সাথে কথা বলছিল। তিয়া বলল, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছিল অন্যরকম। আমি বললাম, না, কিছুই না, কিন্তু তিয়ার চোখে সন্দেহের ভাব দেখলাম। দুপুরে আমি রান্নাঘরে কাজ করছি। রিয়ান এসে আমার পেছনে দাঁড়াল। সে আমার কোমরে হাত রাখল। আমি বললাম, রিয়ান, এটা করিস না। কিন্তু সে আরও কাছে এলো। তার শরীরের উষ্ণতা আমার পিঠে লাগছিল। সে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, মা, আমি তোমাকে চাই। আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি ঘুরে তার দিকে তাকালাম। তার চোখে তীব্র আকাঙ্ক্ষা। হঠাৎ আমি শুনলাম রাহুলের গাড়ির শব্দ। রিয়ান তাড়াতাড়ি সরে গেল। রাহুল এসে জিজ্ঞেস করল, কি করছিলে? আমি বললাম, রান্না করছিলাম, কিন্তু আমার গলা কাঁপছিল। রাহুল বলল, রিয়ান কোথায়? আমি বললাম, ওর রুমে। রাহুল বলল, আমি ওর সাথে একটু কথা বলবো। রাহুল রিয়ানের রুমে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে শুনছিলাম। রাহুল বলল, রিয়ান, আমি তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। রিয়ান বলল, কি বাবা? রাহুল বলল, তুই কি মায়ের সাথে অস্বাভাবিক কোনো আচরণ করছিস? রিয়ান বলল, না বাবা, আমি কিছুই করিনি। রাহুল বলল, আমি শুনেছি তুই মায়ের খুব কাছাকাছি যাস। রিয়ান বলল, বাবা, আমি শুধু মায়ের যত্ন নিই। সে রাতে খাবার টেবিলে সবাই নীরব। রাহুল মাঝে মাঝে রিয়ান আর আমার দিকে তাকাচ্ছিল। তিয়া বলল, আজ সবাই কেন এত চুপচাপ? কেউ কিছু বলল না। খাওয়ার পর রিয়ান আমার কাছে এসে বলল, মা, বাবা আমাকে সন্দেহ করছে। আমি বললাম, তুই ভাবিস কেন? সে বলল, আজ ও আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছে। আমি বললাম, তুই কি বলেছিস? সে বলল, আমি সব অস্বীকার করেছি। কিন্তু এখানেই আমার গল্পে একটা বিরাট মোড় আসল। আসলে আমি যা ভাবছিলাম তা একেবারেই ভুল ছিল। রিয়ান আসলে আমার প্রতি কোনো রোমান্টিক আকর্ষণ অনুভব করছিল না। সে আসলে আমাদের পারিবারিক একটা গোপন রহস্য লুকানোর চেষ্টা করছিল। আসলে কি হয়েছিল জানেন? রিয়ান আমাদের বাসার নিচে একটা গোপন সুড়ঙ্গ আবিষ্কার করেছিল। সেই সুড়ঙ্গে সে পুরাতন স্বর্ণের মুদ্রা আর রত্নপাথর খুঁজে পেয়েছিল। কিন্তু সে জানত যে এগুলো হয়তো পূর্বপুরুষদের সম্পত্তি হতে পারে, অথবা কোনো চোরাচালানকারীরা লুকিয়ে রেখেছিল। রিয়ান ভয় পেয়েছিল যে এই ব্যাপারটা পুলিশের কাছে গেলে আমাদের পরিবার সমস্যায় পড়তে পারে। তাই সে আমার কাছ থেকে পরামর্শ নিতে চাইছিল, কিন্তু সরাসরি বলার সাহস পাচ্ছিল না। তার অদ্ভুত আচরণ আসলে এই দ্বিধা আর ভয় থেকেই আসছিল। সেদিন রাতে রিয়ান অবশেষে আমার কাছে সব সত্য বলল। সে বলল, মা, আমি তোমার কাছে যা বলতে চাইছিলাম সেটা একেবারেই অন্য ব্যাপার। আমি আমাদের বাসার নিচে একটা গোপন ঘর খুঁজে পেয়েছি। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? সে আমাকে নিয়ে গেল বাসার পেছনের দিকে। সেখানে একটা লুকানো দরজা ছিল যেটা আমি কখনো লক্ষ্য করিনি। সেই গোপন ঘরে ঢুকে আমি দেখলাম অসংখ্য পুরাতন স্বর্ণের অলংকার, মুদ্রা আর রত্নপাথর। আমি বিস্মিত হয়ে বললাম, এগুলো কোথা থেকে এলো? রিয়ান বলল, আমি জানি না মা, কিন্তু আমার ধারণা এগুলো আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। দাদুর আমলে হয়তো লুকিয়ে রাখা হয়েছিল। আমরা রাহুলকে ডেকে এনে সব দেখালাম। রাহুল অবাক হয়ে বলল, এটা অবিশ্বাস্য। আমার বাবা কখনো এই ব্যাপারে কিছু বলেনি। আমরা পুরাতন কাগজপত্র খুঁজে দেখলাম। সেখানে আমাদের পারিবারিক ইতিহাসের অনেক গোপন তথ্য পেলাম। আসলে রাহুলের দাদা ব্রিটিশ আমলে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ব্রিটিশদের কাছ থেকে অনেক সম্পদ উদ্ধার করে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু আকস্মিক মৃত্যুর কারণে তিনি কাউকে বলে যেতে পারেননি। এই আবিষ্কারের ফলে আমাদের পরিবারের আর্থিক অবস্থা রাতারাতি পাল্টে গেল। কিন্তু এর চেয়েও বড় ব্যাপার হল রিয়ানের সততা আর দায়িত্বশীলতা। সে নিজের পকেটে এত সম্পদ পেয়েও পরিবারের কথা ভেবেছিল। তার অদ্ভুত আচরণ আসলে এই বিরাট দায়িত্বের চাপ থেকেই এসেছিল।
মিসেস খানকে আমরা সব বিষয় পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। তিনি খুশি হয়ে বললেন, আমি দুঃখিত যে আমি ভুল ভেবেছিলাম। আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এলো। এই ঘটনার পর রিয়ান আরও পরিপক্ক হয়ে উঠল। সে আমাদের বলল, মা বাবা, আমি বুঝতে পেরেছি যে পরিবারের যে কোনো গোপনীয়তা সবার সাথে শেয়ার করা উচিত। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুই আমাদের গর্ব। আজ যখন আমি এই গল্পটা বলছি তখন রিয়ান একজন সফল ইঞ্জিনিয়ার। সে আমাদের পুরাতন সম্পদ দিয়ে একটা দাতব্য প্রতিষ্ঠান গড়েছে। তিয়া এখন হাই স্কুলে পড়ে আর সে তার ভাইয়ার মতোই সৎ আর দায়িত্বশীল। এই গল্পটি আমাদের শিখিয়েছে যে কখনো কখনো আমরা ভুল বুঝাবুঝির শিকার হই। রিয়ানের আচরণ যা আমি ভুল ভেবেছিলাম সেটা আসলে ছিল একটি গভীর দায়িত্বশীলতার প্রকাশ। সে পরিবারের সবার ভালোর কথা ভেবেই তার মনের কথা প্রকাশ করতে দ্বিধা করছিল। আজকে আমাদের পরিবার আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আর কোনো গোপনীয়তা রাখব না। যে কোনো সমস্যা হলে সবাই মিলে সমাধানের চেষ্টা করব। এই অভিজ্ঞতা আমাদের পরিবারের সবাইকে আরও কাছে এনেছে। রাহুল এখন রিয়ানের সাথে আরও বেশি সময় কাটায়। তারা একসাথে ব্যবসার পরিকল্পনা করে। আমি আর তিয়া মিলে বাড়ির কাজ সামলাই। সবচেয়ে বড় কথা হল, এই ঘটনার পর আমাদের পারস্পরিক বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে পরিবারে কোনো গোপনীয়তা থাকলে তা ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। আজ যখন আমি পেছনে ফিরে তাকাই তখন বুঝতে পারি যে জীবনে অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। রিয়ানের আচরণ দেখে আমি যা ভেবেছিলাম সেটা ছিল সম্পূর্ণ ভুল। কিন্তু এর মধ্যেই আরেকটি রহস্যের সূত্রপাত হল। আমাদের পাওয়া সেই পুরাতন কাগজপত্রের মধ্যে একটি চিঠি পেলাম যেটা রাহুলের দাদা লিখে রেখেছিলেন। সেই চিঠিতে একটি মানচিত্র ছিল যা আরেকটি গোপন স্থান নির্দেশ করছিল। রিয়ান সেই মানচিত্র দেখে বলল, মা, এটা দেখ। এই মানচিত্রে আমাদের বাড়ির পাশের পুকুরের নিচে কিছু একটা চিহ্নিত আছে। আমি মানচিত্রটা মন দিয়ে দেখলাম। সত্যিই সেখানে একটা ক্রস চিহ্ন ছিল। রাহুল বলল, এটা নিশ্চয়ই আরও কোনো গুপ্তধন। কিন্তু পুকুরের নিচে কিভাবে খোঁজ করব? রিয়ান বলল, বাবা, আমি একটা পরিকল্পনা করেছি। শীতকালে পুকুরের পানি কমে যায়। তখন আমরা খোঁজ করতে পারি। কিছুদিন পর শীতকাল এলো। পুকুরের পানি অনেক কমে গিয়েছিল। আমরা সবাই মিলে পুকুরের তলায় নামলাম। সেখানে সত্যিই একটা পুরাতন সিন্দুক পেলাম। কিন্তু সেই সিন্দুক খোলার জন্য একটা বিশেষ চাবি দরকার ছিল। তিয়া হঠাৎ বলল, মা, আমি দাদুর পুরাতন ট্রাঙ্কে একটা অদ্ভুত চাবি দেখেছিলাম। আমরা দৌড়ে সেই ট্রাঙ্কের কাছে গেলাম। সত্যিই সেখানে একটা পুরাতন চাবি ছিল। সেই চাবি দিয়ে সিন্দুক খুলতেই আমরা দেখলাম আরও অনেক স্বর্ণমুদ্রা আর একটা পুরাতন ডায়েরি। সেই ডায়েরিতে রাহুলের দাদার স্বাধীনতা সংগ্রামের অনেক গোপন কাহিনী লেখা ছিল। ডায়েরি পড়তে গিয়ে আমরা জানলাম যে রাহুলের দাদা শুধু একজন স্বাধীনতা সংগ্রামীই ছিলেন না, বরং তিনি একটি গোপন বিপ্লবী সংস্থার নেতা ছিলেন। তারা ব্রিটিশদের বিরুদ্ধে গুপ্ত অভিযান চালাতেন। ডায়েরির একটি পাতায় লেখা ছিল, আমার মৃত্যুর পর যদি কেউ এই লেখা পড়ে তবে জেনে রাখবে যে আমাদের শহরের নিচে একটি গোপন সুড়ঙ্গ ব্যবস্থা আছে। সেই সুড়ঙ্গ দিয়ে আমরা ব্রিটিশদের চোখ ফাঁকি দিয়ে গোপন বার্তা পাঠাতাম। রিয়ান উত্তেজিত হয়ে বলল, মা, এর মানে আমাদের পুরো এলাকাটাই একটা ঐতিহাসিক স্থান। আমি বললাম, হ্যাঁ, কিন্তু এই তথ্য আমরা সরকারের কাছে জমা দেব। এটা দেশের ইতিহাসের অংশ। আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করলাম। তারা একটি প্রত্নতত্ত্ব বিভাগের টিম পাঠাল। সেই টিম আমাদের এলাকায় খনন করে অনেক ঐতিহাসিক নিদর্শন আবিষ্কার করল। এই আবিষ্কারের ফলে আমাদের এলাকা একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষিত হল। সরকার আমাদের পরিবারকে একটি বিশেষ সম্মাননা দিল এবং আমাদের বাড়িকে একটি স্মৃতিস্তম্ভ হিসেবে স্বীকৃতি দিল। রিয়ান এই ঘটনার পর ইতিহাস নিয়ে আরও বেশি আগ্রহী হয়ে উঠল। সে সিদ্ধান্ত নিল যে ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি ইতিহাস নিয়েও পড়াশোনা করবে। তিয়া বল যে বড় হয়ে সে প্রত্নতত্ত্ববিদ হতে চায়। আমাদের বাড়িতে এখন নিয়মিত ইতিহাস গবেষকরা আসেন। তারা রাহুলের দাদার ডায়েরি নিয়ে গবেষণা করছেন। আমাদের পরিবারের গল্প এখন ইতিহাসের বইয়ে লেখা হবে। সবচেয়ে মজার ব্যাপার হল, মিসেস খান এখন আমাদের বাড়িতে নিয়মিত আসেন। তিনি রাহুলের দাদার কাহিনী শুনতে খুব ভালোবাসেন। তিনি বলেন, আমি কখনো ভাবিনি যে আমাদের পাশের বাড়িতে এত বড় একটি ইতিহাস লুকিয়ে আছে। এই পুরো অভিজ্ঞতা আমাদের পরিবারকে শুধু আর্থিকভাবেই সমৃদ্ধ করেনি, বরং আমাদের মানসিকভাবেও অনেক শক্তিশালী করেছে। আমরা বুঝতে পেরেছি যে প্রতিটি পরিবারের নিজস্ব একটি ইতিহাস আছে যা আমাদের গর্বিত করে। রিয়ান এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।
সে বলে, মা, আমি গর্বিত যে আমি এই পরিবারের সদস্য, আমিও তার কথায় গর্ব অনুভব করি। আমাদের পরিবারের এই অ্যাডভেঞ্চার সত্যিই অভাবনীয় ছিল। আজকে যখন আমি এই গল্পটি শেষ করছি, তখন আমার মনে হচ্ছে যে জীবনে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আমরা কল্পনাও করতে পারি না। রিয়ানের সততা আর কৌতূহল না থাকলে আমরা কখনোই এই অসাধারণ আবিষ্কার করতে পারতাম না। আমাদের এই গল্প প্রমাণ করে যে পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাস আর খোলামেলা আলোচনা কতটা গুরুত্বপূর্ণ। যদি রিয়ান তার আবিষ্কারের কথা আমাদের সাথে শেয়ার না করত, তাহলে আমাদের পারিবারিক ইতিহাস চিরকালের জন্য হারিয়ে যেত। এই গল্পের শেষে আমি বলতে চাই যে প্রতিটি পরিবারেই অনেক অজানা কাহিনী লুকিয়ে আছে। শুধু একটু কৌতূহল আর অনুসন্ধানী মনোভাব থাকলেই সেগুলো আবিষ্কার করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হল, পরিবারের সবার সাথে মিলে যে কোনো সমস্যার সমাধান করা যায়। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি।
আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও দুজন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। দুজন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল। আমরা পেরেছি। 16 অধ্যায় পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং। শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 17 অধ্যায় প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল। গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে, তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। 18 অধ্যায় নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো, তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি।